হয়েছে, এটা কোনো ফাংশন না। কনস্টিটিউশনালি আপনি যদি বলেন মানে তাহলে এটা আমাদের অনেক ফাংশন ছিল। যেমন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফি, আমি হলাম সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, নির্বাহী কমিটি। বিষয় হলো স্বেচ্ছাসেবক দলের কোনো কমিটি কোনো জায়গায় হইতে হইলে চেইন অফ কমান্ড এবং অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের নলেজে থাকতে হবে এবং আমাদেরকে নিয়ে সমন্বয় করি আমাদের মতামত। আমরা তো এমনি এখানে তো ঘাস কাটার জন্য আমাদেরকে দেওয়া হয় না। এখন আমাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। আমরা যে কাজ করতে চাই আমাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। এখন যারা অঙ্গ সংগঠনের যারা দায়িত্ব পায় তারা এইসবের টক্কা করে না, নিয়ম নীতি মানে না। বা হাইকমান্ড থেকে, হাইকমান্ড বলতে আমি হাইকমান্ড বলি না, আমি সরি টু সে যে রাজনৈতিক দলে হাইকমান্ড বলতে কোনো জিনিস হওয়া উচিত না। রাজনৈতিক দলে প্রেসিডেন্ট হবে, চেয়ারম্যান হবে, এটা হবে, স্থায়ী কমিটি হবে, এগুলো ঠিক আছে। হাইকমান্ড এটা হলো কি একটা ইটস এ মানে ইটস এ এটাকে আমি কী বলবো, এটা ইটস এ ক্রিমিনাল ওয়ার্ড। ওকে, সো আই ডোন্ট সে হাইকমান্ড। তো যারা আজকে দলের সর্বোচ্চ পর্যায়ে যারা আসলে আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি তাদেরকে অশ্রদ্ধা করছি না, তারা মানে কাজের মূল্যায়নটা করেন না। যে আপনারা তো মঞ্জু সাহেব তো দীর্ঘদিন এই সিলেটের জনপ্রিয় সাংবাদিক, আপনি জানেন যে এই ছেলেগুলা আন্দোলন সংগ্রামের সমস্ত 5টা বছর সমস্ত গ্রেটার সিলেট দখলে রেখেছিল, মাথা চাড়া দিকে উঠতে পারেনি। সব জায়গায় তাদের দুর্দণ্ড প্রতাপে আন্দোলন করছে, ইলিয়াস মুক্তির আন্দোলন, সবই আন্দোলন। আমি যে কথাগুলো বলতেছি সিলেটের মানুষ সাক্ষী আছে, আমি একটাও বাড়িয়ে কথা বলবো না, আমি আমার প্রসঙ্গে বলি না। আমার তো পোস্ট আছে বন্ধু সাহেব, আমি তো সম্পাদক আছি, নির্বাহী কমিটির বড় একটা পোস্টে আছে, তাহলে আমি ছাড়লাম কেন? আমি গত 4 বছর স্বেচ্ছাসেবক দলের কমিটিটা বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আমি বারবার সেন্ট্রাল নেতৃবৃন্দকে বুঝিয়েছি যে এই ছেলেগুলো গুলিবিদ্ধ, দেখেন ফটো, দেখেন পত্রিকা, দেখেন এরা কতটা হরতাল করছে, দেখেন এরা এরা ঘর থেকে বিতাড়িত হয়ে এদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এরা পঙ্গু হয়ে গেছে। সর্বোচ্চ পর্যায়ে তিনি সবকে নিয়ে আমি ছবিগুলো দেখিয়েছি এবং পত্রপত্রিকা ন্যাশনাল নিউজ হয়েছে, আপনারাই নিউজ করেছেন। এখন আমার প্রশ্ন হলো, মঞ্জু সাহেব একটা রাজনৈতিক দলে একজন কর্মীর, একজন সংগঠনের যোগ্যতার মাপকাঠিটা কি? ত্যাগ, বিশ্বস্ততা, কাজের প্রতি তার আন্তরিকতা, কর্মীদের প্রতি সহমর্মিতা, এগুলোই তো। এখন দেখা যায় এই কাজগুলো যারা করে, দলের প্রতি যারা অবিডিয়েন্ট, দলের প্রতি যারা রিস্ক নেয়, তাদের কৌশলে সবাইকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সবাইকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আর এক ধরনের মধ্যসত্ত্বভোগী, এক ধরনের সুযোগ সন্ধানী ব্যক্তিদেরকে দলের মধ্যে প্রোভাইড করা হচ্ছে, যারা মানে কোনো কাজেরই না, যে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এইরকম এই টাইপের লোক। এখন আমি দীর্ঘদিন রিসার্চ করছি যে কেন এগুলো হচ্ছে। যদি বুঝতাম সিলেটে হচ্ছে, তাহলে সব জায়গায় এরকম হচ্ছে। দলটাকে কৌশলে ডেস্ট্রয় করে দেওয়া হচ্ছে। আমরা যে আদর্শিক কারণে রাজনীতিতে যোগ দিয়েছিলাম, ছোটো ছিলাম, আমাদেরকে একটা আদর্শ তুলে ধরা হয়েছিল, আমরা ভুল করি আর শুদ্ধ করি, আমরা আদর্শের গড্ডালিকা প্রবাহে আমরা চলে গেছি। একটা রাজনৈতিক দলে যখন আপনি যোগ দিবেন, তখন মানে আপনার ইমান থাকলে আপনি অন্য দলে যাইতে পারবেন না। আমরা রিস্ক নিয়েছি, সব কিছু করছি। এমন না যে এই রাজনীতি করতে গিয়ে আমরা সম্পদ বানাইছি, আমরা তো সম্পদশালী ছিলাম, ঠিক আছে, আমরা তো খানদানি সম্পদশালী ছিলাম, রাজ্জাকবি খানদানি সম্পদশালী ছিল। এরা যারা আছে রাতে এদের সম্পর্কে আপনারা সবাই জানেন, অর্থবিত্তের কোনো অভাব নেই, ঠিক আছে। তাহলে আমরা কেন রাজনীতি করলাম? আমরা এই যে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছি এই দলের পিছনে, আজকে হঠাৎ করে একজন ট্রেডার আসে, একজন সওদাগর আসে, কেউ একজন আমলা আসে, কেউ একজন অমুক আসে, তমুক আসে, এসে আমাদের সমস্ত পরিশ্রমের বাগানে হঠাৎ করে তাকে নাজিল করে দেওয়া হলো, আজ থেকে সে হলো তোমাদের নেতা। দিস ইজ নট দ্য ওয়ে অফ পলিটিক্স, ঠিক আছে। এখন যেইসব ছেলের জন্য আমি কথা বলছি, আমার তো পোস্ট আছে, এইসব ছেলেদের জন্য আমি রাতের পর রাত, দিনের পর দিন সেন্ট্রাল নেতৃত্ব ধর্ণা দিয়েছি। কোনো এক রহস্যজনক কারণে এইসব ডেডিকেটেড লড়াকু ছেলেদেরকে কোনো পোস্ট পদবি দেওয়া হয় না। দেওয়া হয় কাদেরকে? মাজাবাঙ্গা, নেশাখুর। আপনারা নিরপেক্ষ খবর নেন, নেশাখুর, মাজাবাঙ্গা, আমি কারোর নাম নিব না, মানে ওরাই ওদের নাম নিবে। মানে ঠাকুর করে কেড়ে আমি কলা খাই না, তো ওরাই বলবে। তা এখন এদেরকে দিয়ে, এদের ফিজিক্যাল ফিটনেস নাই। একজন লিডারের মানে মূল জিনিসটা কি? ইট ইজ নট নেসেসারি টু গেট এ ডেজিগনেশন টু বি এ লিডার, ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি যে পদবীর প্রয়োজন নেই। আজকে এই যে সিলেট তামাবিল রোড, এই সিলেট তামাবিল রোড আপনি সাক্ষী আছেন, এই রোড, এখানে আওয়ামী লীগও আছে, বিএনপি আছে, কিন্তু এই সিলেট তামাবিল রোড একটা জটিল রোড। অনেক এই রাস্তায় আধিপত্য তামাবিল পর্যন্ত অনেকেই চেষ্টা করেছে, অনেকেই, কিন্তু সবাইকে আল্লাহ
সেই সুযোগ দেয় নাই। আমরা এখনও টিকে আছি, বহাল তবিয়তে প্রতাপ নিয়ে টিকে আছি। কেন? কারণ এখানে লজিস্টিক্যালি এবং মানে এলাকার যে ঐক্য, আমি পূর্বাঞ্চল নিয়ে গর্বিত এই কারণে যে আজকে আমি বিএনপি ছেড়ে দিয়েছি, আমার শঙ্কার কোনো কারণ নাই। কারণ আমি যেখানে দাঁড়াবো, আমি 37 বছর রাজনীতি করেছি, আমার জন্য এখন সবাই সমান। আমি 37 বছরের রাজনীতি করেছি, আমি বিএনপির জামান, আর আমি এখন বিএনপির জামান না। তা আমি তো এখন পাবলিক, তো এখন আমার পাবলিক আমাকে ওই যে বিএনপির যেটা আপনার ষড়যন্ত্র যে পলিসি, আর একবার টেস্ট করে দেখুক আমাকে পূর্বাঞ্চল কী রিয়াকশন করে। আমি তো গর্বিত পূর্বাঞ্চল নিয়ে, আমার বাড়ি পূর্বাঞ্চলে শহরের, আমি গর্বিত পূর্বাঞ্চল নিয়ে। ওইসব শঙ্কা ভয় কিছু নেই। আমার সমস্যা হলো আমার সহযোদ্ধা সাথী যারা গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, এদেরকে অপমান করা হয়েছে। এরা সবাই ভালো ঘরের ছেলে, লেখাপড়া, ছাত্রদলের ব্যাকগ্রাউন্ড, এদের স্বেচ্ছাসেবক দলের ব্যাকগ্রাউন্ড, এদেরকে অপমান করা হয়েছে। আর আমি মনে করি অ্যাজ এ লিডার, অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ কমরেড, আমি মনে করি যে এদেরকে না দেওয়া, এদের জন্য চেষ্টা করেছি, এদেরকে না দেওয়া, আর না দেওয়ার কারণে আমি একটা পোস্ট হোল্ড করে রাখা, এটা হলো একটা বেইমানি। অনেকে বলবেন যে পলিটিক্যালি এটা ভুল হইতে পারে, আই ডোন্ট নো, পলিটিক্যালি ভুল হইতে পারে। আমি তো ওই গিভ অ্যান্ড টেকের পলিটিক্স করি না। আমি যদি লাভ ক্ষতির পলিটিক্স করতাম তাহলে আমি দোকান দিতাম, ব্যবসা করতাম, গার্মেন্টস করতাম। এটা আমার প্যাশন, রাজনীতি আমার হবি, ছোটোকাল থেকে রাজনীতি করি। ঠিক আছে, দলের মধ্যে কি চলতেছে এটা সবাই জানে, সবাই জানে। এটা বড় বড় নেতৃবৃন্দ মাঝে মাঝে মুখ খুলে না, আবার মুখ বন্ধ করে ফেলে। কেন বন্ধ করে ফেলে? তাদেরকে প্রেশার পুট করা হয়। তা আমি বলি আমাকে প্রেশার পুট করে দেখাও। ঠিক আছে, আমি তো এখন বিএনপি করি না, আমার তো শক্তি নেই, সামর্থ্য নেই। আপনি সারা জীবন, বলা যায় যে পুরোটা জীবনই ব্যয় করেছেন এই বিএনপির রাজনীতির পিছনে, বিএনপির রাজনীতিকে কীভাবে এগিয়ে নিয়ে যায় রাজনীতিই করেছেন। এই পর্যায়ে এসে এই ধরনের প্রতিদান আজকে বিএনপির প্রায়োরিটি কী হওয়া উচিত? বিএনপির প্রায়োরিটি হওয়া উচিত বেগম খালেদা জিয়া। আরে কিসের রজত জয়ন্তীর কমিটি, কিসের ফালতু মিটিং, কিসের ফালতু মিছিল, কিসের মিছিল, কিসের মিছিল? বেগম খালেদা জিয়ার মিছিল হবে। ঢাকাতে স্লোগান দেয় না যে আমার মাকে বন্দি হতে, আরে বন্দি হয়ে মহিলা জেলখানার মধ্যে পচতেছে, তোমরা কি করলো? আর যদি ক্রিকেট খেলাতে দেখছেন না, ক্যাপ্টেন বা আপনি যুদ্ধক্ষেত্রে দেখেন, কোনো জেনারেল যদি ভুল করে, জেনারেলকে কী করা হয়? জেনারেলকে ডিমোশন দেওয়া হয়, বলে ইউ আর নট ফিট এনাফ। ঠিক আছে, ইউ আর নট ফিট এনাফ, তখন তাকে ইনফ্যান্ট্রি থেকে তাকে আপনার অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, তাকে লগ এরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আমাদের জেনারেলরা যে ভুল করতেছে তাদের ডিমোশন হওয়া উচিত, তাদের প্রমোশন হয় কীভাবে? ছাত্রদলকে যে ধ্বংস করে, ছাত্রদলকে যে গুড়া গুড়া করে দিয়ে আসলো, একটা কমিটি করে, সে যুবদলের, স্বেচ্ছাসেবক দলের নেতা হয়ে গেল। যুবদলকে যে ধ্বংস করে দিল, সে মহানগর বিএনপির নেতা হয়ে গেল। ঠিক আছে, যারা সরকারের মানে সাথে সম্পর্কযুক্ত তারা হয়ে গেল বড় বড় পদের অধিকারী। এইগুলা ইনফরমেশন, এগুলা বলাও তো এখন সমস্যা, কিন্তু আমি মনে করি আমার কোনো সমস্যা নেই। এই কারণে নাই, আমি তো এখন পাবলিক, আমি তো বলতেই পারি। এখন দেশে তো গণতন্ত্র আছে, আমি মনে করি আছে। আমি মনে করি যে এখনকার যে বিএনপির যে অবস্থা, যে বর্ষিয়ার নেতৃবৃন্দকে শুধু গালমন্দ করা হয়, বর্ষিয়ার নেতৃবৃন্দকে, এই যে মহাসচিব বা অন্য মানুষকে ইঙ্গিত করা হয়, এই ব্যক্তিগুলো যদি চলে যায় দল ছেড়ে, তাহলে তো দলের আর কোনো সুবা নাই। কে দল সামলাবে? খন্দকার মুশারফ হোসেন, এই যে আজকে আপনার মেজর হাফিজের ব্যাকগ্রাউন্ড তারা জানে না। মুক্তিযুদ্ধের সময় মেজর হাফিজের কী ভূমিকা ছিল জানে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ছিল মেজর হাফিজ সিপাহী বিদ্রোহের সময়, কিন্তু জেনারেল জিয়াউর রহমান এত পছন্দ করত হাফিজকে, হাফিজের সাহসিকতার জন্য হাফিজকে মাফ করে দিয়ে হেলিকপ্টারে পাঠিয়ে উনি তখন ওনাকে নিয়ে আসছে। আপনারা ইতিহাস পড়েন, ওনাকে ওই যে 3 নভেম্বরের ঘটনা ওনাকে নিয়ে আসছে হাফিজ সাহেবকে। মানে এমন ধরনের মুক্তিযুদ্ধের ফাইটার ছিল। তো আমাদের তো আজকে শওকত মাহমুদ কথা বলে না, আজকে যেই কথা বলে তাকে মানে বিএনপি তাকে ইউজ করার পরে কাজ শেষ, তখন একটা তকমা দিয়ে দিল, না এটা তো দালাল, এটা তো শিবির, এটা জামাত, এটা সেটা। মূল বিষয়টা হলো এটা একটা ডাইভার্সন। বেগম জিয়াকে তারা ওইখানে রেখে মৃত্যুবরণ, বেগম জিয়া চলে যাক, এখন বাদ বাকি একটা কি হবে আমি জানি না। বিএনপির সিলেটের যে রাজপথের যে আন্দোলনে যদি বলা হয়ে থাকে, অন্যতম ফ্যাক্টর হচ্ছেন কিন্তু আপনি এবং আপনার অনুসারীরা। এই ক্ষেত্রে আপনি বিএনপি থেকে অভিমান করে হোক অথবা যে কোনো কারণে এই ক্ষেত্রে আসলে আপনার অনুসারীদের কমিটমেন্ট, আমি একজন লয়ার, আমি 20 বছর আগে থেকে সিলেট বারের মেম্বার। সো বিএনপির ক্ষতি
বিএনপি পরিবারের এই আপনার এই সিদ্ধান্তের মাধ্যমে ক্ষতি হবে কিনা না, সিলেট আমি বিএনপি? আমি আমি পড়ি শুনেন, আমি দীর্ঘদিন ক্যালকুলেট করছি, দীর্ঘদিন হিসাব নিকাশ করেছি। আমরা তো কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তা আমরা দীর্ঘদিন হিসাব নিকাশ করেছি। করে আমরা এখানকার মধ্যে আমরা যে সমস্যাগুলো আমরা দেখেছি এগুলো আমরা তুলে ধরেছি। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে লন্ডন আমি বলে এসেছিলাম, যে আমি দলের মধ্যে উনি বলুক, আমি বলি নাই উনাকে, দলের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন। আর ওই যারা আজে বাজে কথা বলে ও মানে সরকারি দল নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে, ওই যে কিছু বেফাস লোক আছে না ইংল্যান্ডে, যারা মানে কথাবার্তা বলে মানে সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে কথাবার্তা বলে, এগুলো বন্ধ করেন, এগুলো শালীনতা শিষ্টাচার না। উই আর এডুকেটেড পিপুল, আমরা এই রাজনীতি হওয়া উচিত না, আমরা তো এই যুগের সন্তান। এখন বিএনপির লাভ হবে না ক্ষতি হবে, ইট ডাজেন্ট ম্যাটার টু মি, কারণ আমি তো ছেড়ে দিয়েছি। আমার যখন দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করেছি। এখন আমরা দেখলাম যে একটা মরীচিকার পিছনে আছে, ঠিক আছে। এটা হলো এক ধরনের ওই যে ইয়াং জেনারেশনকে এক ধরনের প্রলোভন দিয়ে যে ক্ষমতায় চলে যাব, আর ক্ষমতায় গেলে হালুয়া রুটির সেই একটা ফ্লেভার তৈরি করা হয়েছে। আসলে তো বাস্তবতা এটা না, কারণ গ্লোব চেঞ্জ হচ্ছে, বাংলাদেশের মানুষের সাইকোলজি ফিলোসফি চেঞ্জ হয়ে গেছে, মানুষ ইয়াং জেনারেশন কাজকর্ম খুঁজতেছে, তো আপনার পলিটিক্সটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। দেখি তাদেরকে নিয়েও আপনি একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামও চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যেটি শুরু করেছেন। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় 300-400 ছেলে নিয়ে বিভিন্ন কলেজ শাহজালাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে আমি দেশের জন্য কাজ, আমি সবাইকে এটাই বুঝিয়েছি যে আমরা ভুল মানুষ করতেই পারি। আমরা যে রাজনীতি করছি বা করেছি আমরা, এটা হলো শুধু মানে ক্ষমতায় যাওয়ার রাজনীতি, এটার মধ্যে দেশ নাই। যে বিএনপিতে দেশটা ছিল মুখ্য, কান্ট্রি ফার্স্ট। আমরা যখন ছাত্রদলে ছিলাম তখন আমাদের একটা স্লোগান ছিল কান্ট্রি ফার্স্ট, দেশ আগে। এই বিএনপিতে কান্ট্রির কোনো জায়গা নেই, মানে দেশ বলতে কোনো জিনিস নেই। আমি যদি বিএনপির নেতৃবৃন্দকে বলি আচ্ছা ঠিক আছে আমাদের ইকোনমিক গ্রোথটা সম্পর্কে একটু বলেন, আচ্ছা বিশ্বব্যাংকে যে ডেটা দিয়েছে আমাদেরকে, আমরা যে পার ক্যাপিটা ইনকামে এগিয়ে গেছি ভারতের চেয়ে, অথবা আমাদের রিজার্ভ, অথবা আমাদের লিকুইডিটিশন, অথবা আমাদের প্রতিরক্ষা, আমরা যে এখন যে ভৌগোলিকভাবে যে গ্যাড়াকলের মধ্যে আছি, ঠিক আছে, আমাদের একদিকে মিয়ানমার শত্রুভাবাপন্ন, আরেকদিকে একজন শত্রু না বন্ধু আমরা বুঝতে পারি না, ঠিক আছে। এখন আমাদের প্রতিরক্ষা কীরকম হওয়া উচিত, এগুলো যে আমাদের ছেলেদেরকে বোঝানো উচিত, যে আমাদের ডিফেন্স বাজেট আরও হওয়া উচিত, আমাদের শিক্ষা ক্ষেত্রে আরও হওয়া উচিত, ঠিক আছে। আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি যেটা আছে, আমার দেশের যে ধর্মীয় সম্প্রীতি ঐতিহ্যগত হবে, এটা আস্তে আস্তে ডিটোরিয়েট করবে, এটাকে যাতে ডিটোরিয়েট না হয়, যাতে এই দেশটা যাতে সবাই মিলে যদি সুন্দরভাবে চলে, এই দেশটাকে এইভাবে নিয়ে যেতে হবে। তো এটা যাতে কাজ করতে হবে, ছেলেদেরকে বোঝাতে হবে যে ইসলাম ধর্মের জুড়ের কোনো জায়গা নেই, আর যারা ইসলামের নামে এইসব করতেছে এটা ঠিক না। কারণ দেখেন আপনি এক এক মৌলবী সাহেব এক এক ধরনের ফতোয়া দেয়, তো ওয়াই নট উই রিড কোরআন, আমরা কোরআন পড়ি, তখন তো আমাদের ধর্মের মধ্যে কোনো জোর জুলুম নাই, আজে বাজে জিনিস শুনতে হবে না, অমুক ম্যাথ সাহেবের কথা শুনতে হবে না, আমরা কোরআন পড়লে দিস ইজ এনাফ, এখানে জোরের কোনো জায়গা নেই। তো এই ধরনের একটা টলারেন্ট সোসাইটি তৈরি করার জন্য আমি কিছু ছেলে নিয়ে কাজ করতেছি, যে উই শুড মেক এ টলারেন্ট সোসাইটি, কারণ আগামী দিনে বাংলাদেশ এইভাবে হওয়া উচিত। আপনার কি আবার ব্যাক করার কোনো সুযোগ আছে? আমি ব্যাক করতে চাই না, কোনো ধরনের বিএনপি না, আমি বীতশ্রদ্ধ, এই বিএনপি নিয়ে আমি বীতশ্রদ্ধ। বা অন্য কোনো দলে আপনার না, আমি অন্য কোনো দলে যাব না, কারো কাছ থেকে আমি সুবিধা নিব না, আমাকে সবাই জানে, আমি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি দেশের জন্য কাজ করব। আপনার অনুসারীদের প্রতি কি মেসেজ থাকবে, যারা আমি তারাও কি একই সাথে সবাই আমি জানি না তারা কি করবে, আমি জানি না, সেটা তাদের আপ টু দ্যাম, আমি জানি না। আমি আমার কাজটা আমি করে ফেলেছি, ঠিক আছে, যেটা করা উচিত ছিল অনেক আগেই আমি করে ফেলেছি। এবং আমি সবাইকে বলছি যে এটা দেখো, একটা রাজনৈতিক দলের পদ পাওয়া কোনো বড় বিষয় না, ডেজিগনেশন লাগে না নেতা হইতে, তোমরা লিডারশিপের সংজ্ঞাটা তোমরা দেখো, তোমরা স্টেট কাকে বলে আগে বুঝো, রাষ্ট্র কাকে বলে, সভরেনিটি কাকে বলে, এগুলো তোমরা শিখো, বুঝো, ফেসিজম কারে বলে, বাক স্বাধীনতা কারে বলে, এগুলো তোমরা শিখো, এগুলো আমি ক্লাস করাই মাঝে মধ্যে এদেরকে নিয়ে। তো এখন আমার কথা হলো যে টলারেন্ট সোসাইটি বানাইতে হলে এগুলো বোঝাইতে হবে, এগুলো যে একটা বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল যদি থাকে, যে ফুলটা কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব, আপনি যদি আপনার বাগানে এক ধরনের ফুল লাগান, এটা বিশ্রী হয়ে যাবে, এটা বিশ্রী দেখতে দেখেন, সব ধরনের ফুল হলে সুন্দর, রুচি আছে সব ধরনের, সমাজটা এরকম হওয়া উচিত। তা আমরা যা ভুল করছি, ঠিক আছে, আমাদের নেতারা ছিল অশিক্ষিত মূর্খ, আমাদেরকে কিছু বুঝায় নেই, আমরা লেখাপড়া করছি, আমরা বুঝি, আমি এখন আমার অনুসারীদেরকে বুঝাই
তোমরা যে দলই করো, বাট দেশের জন্য সময় বের করো, দেশের জন্য কাজ করো। এই জন্য আপনারা দেখছেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি, আপনারা কাভারেজ দিচ্ছেন। এখন আমি সবাইকে এইটাই বলি, তোমরা কোন দলকে বা ডাজেন্ট ম্যাটার টু মি। আমি আমার দায়িত্ব থেকে আমি আমার বিষয়গুলো আমি তোমাদের কাছে ক্লিয়ার করলাম, এবং ইট ইজ ফাইনাল। আমি এই দলে আর ফিরছি না। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ।